সৈয়দ আজিজের বৈঠকখানা প্রেজেন্টস রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ। আজকের গল্প সমাপ্তি। গল্প পাঠ সৈয়দ আজিজ। চলুন তবে শোনা যাক ছোট গল্প সমাপ্তি। অপূর্ব কৃষ্ণ বিএ পাশ করে কলকাতা থেকে দেশে ফিরে আসছে। নদীটি ক্ষুদ্র, বর্ষার শেষে প্রায় শুকিয়ে যায়। এখন শ্রাবণের শেষে জলে ভরে উঠে একেবারে গ্রামের বেড়া ও বাঁশঝাড়ের তলদেশ ছুঁয়ে বয়ে যাচ্ছে। বহুদিন ঘন বর্ষার পরে আজ মেঘমুক্ত আকাশে রোদ দেখা দিয়েছে। নৌকোয় বসা অপূর্ব কৃষ্ণের মনের ভিতরকার একখানি ছবি যদি দেখতে পেতাম, তবে দেখতাম সেখানেও এই যুবকের মানস নদী নববর্ষার কুলে কুলে ভরে আলোকে জলজল এবং বাতাসে ছলছল করে উঠছে। নৌকো যথাস্থানে ঘাটে এসে লাগল। নদীর তীর থেকে অপূর্বদের বাড়ির পাকা ছাদ গাছের অন্তরাল দিয়ে দেখা যাচ্ছে। অপূর্বের আগমন সংবাদ বাড়ির কেউ জানত না, সেজন্য ঘাটে লোক আসেনি। মাঝি ব্যাগ নিতে উদ্যত হলে অপূর্ব তাকে বাধা দিয়ে নিজেই ব্যাগ হাতে নিয়ে সানন্দে নেমে পড়ল। নামা মাত্রই তীর ছিল পিছল, ব্যাগ সমেত অপূর্ব কাদায় পড়ে গেল। যেমনি পড়া অমনি কোথা থেকে এক সুমিষ্ট উচ্চ কণ্ঠে তরল হাস্যলহরী উচ্ছ্বসিত হয়ে নিকটবর্তী অশ্বত্থ গাছের পাখিগুলিকে সচকিত করে দিল। অপূর্ব অত্যন্ত লজ্জিত হয়ে তাড়াতাড়ি আত্মসম্বরণ করে চেয়ে দেখল তীরে মহাজনের নৌকো থেকে নতুন ইট রাশিকৃতভাবে নামিয়ে রাখা হয়েছে। তারই উপরে বসে একটি মেয়ে হাস্য বেগে এখনই শতধা হয়ে যাবে এমনি অবস্থা হয়েছে। অপূর্ব চিনতে পারল তাদেরই নতুন প্রতিবেশিনীর মেয়ে মৃন্ময়ী। দূরে বড় নদীর ধারে ওদের বাড়ি ছিল। সেখানে নদীর ভাঙনে দেশ ত্যাগ করে বছর 2-3 হলো এই গ্রামে এসে বাস করছে। এই মেয়েটির অখ্যাতির কথা অনেক শুনতে পাওয়া যায়। পুরুষ গ্রামবাসীরা স্নেহ ভরে ওকে পাগলি বলে, কিন্তু গ্রামের গৃহিণীরা ওর উচ্ছৃঙ্খল স্বভাবে সর্বদা ভীত, চিন্তিত এবং শঙ্কান্বিত। গ্রামের যত ছেলেদের সাথেই ওর খেলা। সমবয়সী মেয়েদের প্রতি অবজ্ঞার সীমা নেই। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বললেই হয়। বাপের আদরের মেয়ে কিনা, সেই জন্যেই ওর এতটা দুর্দান্ত প্রতাপ। এই সম্বন্ধে বন্ধুদের কাছে মৃন্ময়ীর মা স্বামীর বিরুদ্ধে সর্বদা অভিযোগ করতে ছাড়ত না। অথচ বাপ ওকে ভালোবাসে। বাপ কাছে থাকলে মৃন্ময়ীর চোখের জল তার অন্তরে বড়ই বাজত। সেটাই মনে করে প্রবাসী স্বামীকে স্মরণপূর্বক মৃন্ময়ীর মা মেয়েকে কিছুতেই কাঁদাতে পারত না। মৃন্ময়ী দেখতে শ্যামবর্ণ, ছোট কোঁকড়া চুল পিঠ পর্যন্ত পড়েছে, ঠিক যেন বালকের মতো মুখের ভাব। মস্ত মস্ত দুটি কালো চোখে না আছে লজ্জা, না আছে ভয়, না আছে হাবভাবের লেশমাত্র। শরীর দীর্ঘ, পরিপুষ্ট, সুস্থ সবল, কিন্তু তার বয়স অধিক কি অল্প সে প্রশ্ন কারো মনে উদয় হয় না। যদি হতো তবে এখনো অবিবাহিত আছে বলে লোকে তার পিতামাতাকে নিন্দা করত। গ্রামে বিদেশি জমিদারের নৌকো কালক্রমে যেদিন ঘাটে এসে লাগে, সেদিন গ্রামের লোকেরা সসম্ভ্রমে শশব্যস্ত হয়ে ওঠে। ঘাটের মেয়েদের মুখরঙ্গভূমিতে অকস্মাৎ নাসাগ্র পর্যন্ত যবনিকা পতন হয়। কিন্তু মৃন্ময়ী কোথা থেকে একটা উলঙ্গ শিশুকে কোলে নিয়ে কোঁকড়া চুলগুলি পিঠে দুলিয়ে ছুটে ঘাটে এসে উপস্থিত। যে দেশে ব্যাধ নাই, বিপদ নাই, সেই দেশের হরিণ শিশুর মতো নির্ভীক কৌতূহলে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখতে থাকে। অবশেষে নিজের দলের বালক সঙ্গীদের কাছে ফিরে গিয়ে এই নবাগত প্রাণীর আচার ব্যবহার সম্বন্ধে বিস্তর বাহুল্য বর্ণনা করে।
আমাদের অপূর্ব ইতিপূর্বে ছুটি উপলক্ষে বাড়ি এসে এই বন্ধনহীন বালিকাটিকে 2-4 বার দেখেছে এবং অবকাশের সময়, এমনকি অনবকাশের সময়ও এর সম্বন্ধে চিন্তা করেছে। পৃথিবীতে অনেক মুখ চোখে পড়ে, কিন্তু এক একটি মুখ বলা কওয়া নাই একেবারে মনের মধ্যে গেঁথে যায়। সে কেবল তার সৌন্দর্যের জন্যে নয়, আর একটা গুণ আছে। সে গুণটি বোধ করি স্বচ্ছতা। অধিকাংশ মুখের মধ্যেই মনুষ্য প্রকৃতিটি নিজেকে পরিষ্কারভাবে প্রকাশ করতে পারে না। যে মুখে সেই অন্তর্গুহাবাসী রহস্যময় লোকটি অবাধে বের হয়ে দেখা দেয়, সে মুখ সহস্রের মধ্যে চোখে পড়ে এবং এক পলকে মনে মুদ্রিত হয়ে যায়। এই বালিকার মুখে চোখে একটি দুরন্ত অবাধ্য নারী প্রকৃতি উন্মুক্ত বেগবান অরণ্য মৃগের মতো সর্বদা দেখা দেয়, খেলা করে। সেই জন্য এই জীবন চঞ্চল মুখখানি একবার দেখলে আর সহজে ভোলা যায় না। পাঠকদেরকে বলা বাহুল্য, মৃন্ময়ীর কৌতুক হাস্যধ্বনি যতই সুমিষ্ট হোক, দুর্ভাগা অপূর্বর পক্ষে কিঞ্চিত ক্লেশদায়ক হয়েছিল। সে তাড়াতাড়ি মাঝির হাতে ব্যাগ সমর্পণ করে রক্তিম মুখে দ্রুত বেগে গৃহ অভিমুখে চলতে লাগল। আয়োজনটি অতি সুন্দর হয়েছিল। নদীর তীর, গাছের ছায়া, পাখির গান, প্রভাতের রোদ, 20 বছর বয়স। অবশ্য ইটের স্তূপটা তেমন উল্লেখযোগ্য নয়, কিন্তু যে ব্যক্তি তার আসনের উপরে বসেছিল, সে এই শুষ্ক কঠিন আসনের প্রতিও একটি মনোরম শ্রী বিস্তার করেছিল। হায়, এমন দৃশ্যের মধ্যে প্রথম পদক্ষেপ মাত্রেই যে সমস্ত কবিত্ব প্রহসনে পরিণত হয়, তার চেয়ে ভাগ্যের নিষ্ঠুরতা আর কি হতে পারে। সেই ইটের চূড়া থেকে ভেসে আসা হাসির শব্দ শুনতে শুনতে চাদর ও ব্যাগে কাদা মেখে গাছের ছায়া দিয়ে অপূর্ব বাড়িতে গিয়ে উপস্থিত হল। অকস্মাৎ পুত্রের আগমনে তার বিধবা মা পুলকিত হয়ে উঠলেন। তৎক্ষণাৎ ক্ষীর, দই, রুই মাছের সন্ধানে দূরে নিকটে লোক দৌড়ালো এবং পাড়া প্রতিবেশীর মধ্যেও একটা হইচই পড়ে গেল। আহার শেষে মা অপূর্বের বিয়ের প্রস্তাব উত্থাপন করলেন। অপূর্ব সেজন্য প্রস্তুত হয়েই ছিল, কারণ প্রস্তাব অনেক আগেই ছিল, কিন্তু পুত্র নবতন্ত্রের নতুন ধোঁয়া ধরে জেদ করে বসেছিল যে বিয়ে পাশ না করে সে বিয়ে করবে না। এতকাল জননী সেই জন্য অপেক্ষা করেছিলেন। অতএব এখন আর কোনো ওজর করা চলবে না। অপূর্ব বলল, আগে পাত্রী দেখা হোক, তারপরে স্থির হবে। মা বললেন, পাত্রী দেখা হয়েছে, সেজন্য তোকে ভাবতে হবে না। অপূর্ব ওই ভাবনাটা নিজে ভাবতে প্রস্তুত হলো এবং বলল, না না, মেয়ে না দেখে বিয়ে করতে পারবো না। মা ভাবলেন, এমন সৃষ্টি ছাড়া কথা কখনো শোনা যায়নি, কিন্তু সম্মত হলেন। সে রাত্রে অপূর্ব প্রদীপ নিভিয়ে বিছানায় শোয়ার পর বর্ষা নিশীথের সমস্ত শব্দ এবং সমস্ত নিস্তব্ধতার অপর প্রান্ত থেকে বিজন বিনিদ্র শয্যায় একটি উচ্ছ্বসিত উচ্চ মধুর কণ্ঠের হাস্যধ্বনি তার কানে এসে ক্রমাগত বাজতে লাগল। মন নিজেকে এই বলে পীড়া দিতে লাগলো যে সকালবেলার সেই পদস্খলনটা যেন কোনো একটা উপায়ে সংশোধন করে নেওয়া উচিত। বালিকা জানল না যে আমি অপূর্ব কৃষ্ণ অনেক বিদ্যা উপার্জন করেছি, কলকাতায় বহুকাল যাপন করে এসেছি। দৈবাত কাদায় পা পিছলে পড়ে গেলেও আমি উপহাস্য উপেক্ষণীয় একজন যে সে গ্রাম্য যুবক নই। পরদিন অপূর্ব কনে দেখতে যাবে। বেশি দূরে নয়, পাড়াতেই তাদের বাড়ি। একটু বিশেষ যত্নপূর্বক সাজ করল। ধুতি ও চাদর ছেড়ে সিল্কের চাপকান, জব্বা, মাথায় একটা গোলাকার পাগড়ি এবং বার্নিশ করা একজোড়া জুতো পায়ে দিয়ে সিল্কের ছাতা হাতে সকাল সকাল বের হলো।
সম্ভাব্য শ্বশুরবাড়িতে পদার্পণ করা মাত্র মহা সমারোহ সমাদরের ঘটা পড়ে গেল। অবশেষে যথাকালে কম্পিত হৃদয় মেয়েটিকে ঝেড়ে মুছে রং করে খোঁপায় রাংতা জড়িয়ে একটা পাতলা রঙিন কাপড়ে মুড়ে বরের সামনে এনে উপস্থিত করা হলো। সে এক কোণে নীরবে মাথা প্রায় হাঁটুর কাছে ঠেকিয়ে বসে রইল এবং এক প্রৌঢ়া দাসী সাহস দেওয়ার জন্যে পেছনে দাঁড়িয়ে থাকল। কনের এক বালক ভাই পরিবারের মধ্যে এই এক নতুন অনধিকার প্রবেশোদ্যত লোকটির পাগড়ি, চেন এবং নতুন গজানো দাড়ি এক মনে নিরীক্ষণ করতে লাগল। অপূর্ব কিছুক্ষণ গোঁফে তা দিয়ে অবশেষে গম্ভীরভাবে জিজ্ঞেস করল, তা তুমি কি পড়ো? বসন ভূষণাচ্ছন্ন লজ্জাস্তূপের কাছ থেকে তার কোনো উত্তর পাওয়া গেল না। দু তিনবার প্রশ্ন এবং প্রৌঢ়া দাসীর কাছ থেকে পৃষ্ঠদেশে বিস্তর উৎসাহজনক চড়থাপ্পড়ের পর বালিকা মৃদু স্বরে এক শ্বাসে অত্যন্ত দ্রুত বলে গেল, চারুপাঠ দ্বিতীয় ভাগ, ব্যাকরণ সার প্রথম ভাগ, ভূগোল বিবরণ, পাটিগণিত, ভারতবর্ষের ইতিহাস। এমন সময়ে বাইরে একটা অশান্ত গতির ধূপধাপ শব্দ শোনা গেল এবং মুহূর্তের মধ্যে দৌড়ে হাঁপাতে হাঁপাতে পিঠের চুল দুলিয়ে মৃন্ময়ী ঘরে এসে প্রবেশ করল। অপূর্ব কৃষ্ণের দিকে না তাকিয়ে সে একেবারে কনের ভাই রাখালের হাত ধরে টানাটানি আরম্ভ করে দিল। রাখাল তখন নিজের পর্যবেক্ষণ শক্তির চর্চায় একান্ত মনে নিযুক্ত ছিল। সে কিছুতেই উঠতে চাইল না। দাসীটি তার সংযত কণ্ঠস্বরের মৃদুতা রক্ষার প্রতি দৃষ্টি রেখে যথাসাধ্য তীব্রভাবে মৃন্ময়ীকে ভর্ৎসনা করতে লাগল। অপূর্ব কৃষ্ণ নিজের সমস্ত গাম্ভীর্য এবং গৌরব একত্র করে পাগড়ি পরা মাথা উঁচু করে বসে রইল এবং পেটের কাছে ঘড়ির চেন নাড়াতে লাগল। অবশেষে সঙ্গীকে কিছুতেই বিচলিত করতে না পেরে তার পিঠে একটা সশব্দ চপেটাঘাত করে এবং চট করে কোণের মাথার ঘোমটাটা টেনে খুলে দিয়ে ঝড়ের মতো মৃন্ময়ী ঘর থেকে বের হয়ে গেল। দাসীটি গুমরে গুমরে গর্জন করতে লাগলো এবং বোনের ঘোমটাটা হঠাৎ খুলে যাওয়ায় রাখাল খিলখিল করে হাসতে আরম্ভ করল। নিজের পিঠের প্রবল চপেটাঘাতটি সে অন্যায় প্রাপ্য মনে করল না, কারণ এমন দেনা পাওনা তাদের মধ্যে সর্বদাই চলছে। এমনকি আগে যখন মৃন্ময়ীর চুল কাঁধ ছাড়িয়ে পিঠের মাঝামাঝি এসে পড়ত, রাখালই একদিন হঠাৎ পেছন থেকে এসে তার ঝুঁটির মধ্যে কাঁচি চালিয়ে দিয়েছিল। মৃন্ময়ী তখন অত্যন্ত রাগ করে তার হাত থেকে কাঁচিটি কেড়ে নিয়ে নিজের বাকি চুল ক্যাঁচ ক্যাঁচ শব্দে নির্দয়ভাবে কেটে ফেলেছিল। তার কোঁকড়া চুলের গোছা শাখাচ্যুত কালো আঙ্গুরের স্তূপের মতো গুচ্ছ গুচ্ছ মাটিতে পড়ে গেল। ওদের দুজনের মধ্যে এমন খুনসুটি প্রচলিত ছিল। অতঃপর এই নীরব পরীক্ষা সভা আর বেশিক্ষণ স্থায়ী হল না। পিণ্ডাকার কন্যাটি কোনো মতে পুনরায় দীর্ঘাকার হয়ে দাসীর সাথে অন্তঃপুরে চলে গেল। অপূর্ব পরম গম্ভীরভাবে বিরল গোঁফে তা দিতে দিতে উঠে ঘরের বাইরে চলে গেল। দরজার কাছে গিয়ে দেখে বার্নিশ করা নতুন জুতো জোড়াটি যেখানে ছিল সেখানে নেই এবং কোথায় আছে সেটাও বহু চেষ্টায় উদ্ধার করা গেল না। বাড়ির সকল লোকেই ভীষণ বিব্রত হয়ে উঠল এবং অপরাধীর উদ্দেশ্যে গালি ও ভর্ৎসনা অজস্র বর্ষিত হতে লাগল। অনেক খোঁজ করে অবশেষে অনন্য পায়ে হয়ে বাড়ির কর্তার পুরাতন ছিন্ন ঢিলা চটিজোড়া পরে প্যান্টালুন, চাপকান, পাগড়ি সমেত সুসজ্জিত অপূর্ব কর্দমাক্ত গ্রাম্য পথে অত্যন্ত সাবধানে চলতে লাগল। পুকুরের ধারে নির্জন পথপ্রান্তে আবার হঠাৎ সেই উচ্চকণ্ঠের অজস্র হাস্যকলোচ্ছ্বাস, যেন তরুপল্লবের মধ্য থেকে কৌতুকপ্রিয়া বনদেবী অপূর্বর ওই অসঙ্গত চটি জুতো জোড়ার দিকে তাকিয়ে হঠাৎ আর হাসি ধরে রাখতে পারলেন না। অপূর্ব অপ্রতিহতভাবে থমকে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে
এমন সময় ঘন বন থেকে বের হয়ে একটি নির্লজ্জ অপরাধিনী তার সামনে নতুন চটি জোড়াটি রেখেই পালানোর চেষ্টা করল। অপূর্ব দ্রুত বেগে তার দুহাত ধরে তাকে বন্দি করে ফেলল। মৃন্ময়ী এঁকে বেঁকে হাত ছাড়িয়ে পালাবার চেষ্টা করল, কিন্তু পারল না। কোকড়া চুলে ঢাকা তার পরিপুষ্ট সহাস্য দুষ্টু মুখখানির উপরে গাছের আড়াল থেকে সূর্য কিরণ এসে পড়ল। রৌদ্রোজ্জ্বল নির্মল চঞ্চল ঝর্ণার দিকে নিচু হয়ে কৌতূহলী পথিক যেমন নিবিষ্ট দৃষ্টিতে তার তলদেশ দেখতে থাকে, অপূর্ব তেমনি করে গভীর গম্ভীর দৃষ্টিতে মৃন্ময়ের উঁচু করে তোলা মুখের দিকে, তার চোখের দিকে তাকিয়ে খুব আস্তে আস্তে হাতের মুঠো ঢিলে করল এবং যেন যথা কর্তব্য অসম্পন্ন রেখেই বন্দিনীকে ছেড়ে দিল। অপূর্ব যদি রাগ করে মৃন্ময়ীকে ধরে মারত তাহলে সে কিছুই আশ্চর্য হতো না, কিন্তু নির্জন পথের মধ্যে এই অপরূপ নীরব শাস্তির সে কোনো অর্থ বুঝতে পারল না। নৃত্যময়ী প্রকৃতির নূপুর কিঙ্কণের মতো চঞ্চল হাস্যধ্বনিটি সমস্ত আকাশ জুড়ে বাজতে লাগল, আর চিন্তামগ্ন অপূর্ব কৃষ্ণ ধীর পদক্ষেপে বাড়িতে এসে উপস্থিত হল। অপূর্ব সমস্ত দিন নানা ছুতো করে অন্তঃপুরে মার সাথে দেখা করতে গেল না। বাইরে নিমন্ত্রণ ছিল, খেয়ে আসলো। অপূর্বর মতো এমন একজন কৃতবিদ্য গম্ভীর ভাবুক লোক একটি সামান্য অশিক্ষিতা বালিকার কাছে নিজের লুপ্ত গৌরব উদ্ধার করবার, নিজেকে আন্তরিক মাহাত্ম্যের পরিপূর্ণ পরিচয় দেবার জন্য কেন যে এত বেশি উৎকণ্ঠিত হয়ে উঠেছে তা বোঝা কঠিন। একটি পাড়া গাঁয়ের চঞ্চল মেয়ে তাকে সামান্য লোক মনে করলই বা, সে যদি মুহূর্তকালের জন্য তাকে হাস্যাস্পদ করে তারপর তার অস্তিত্ব ভুলে গিয়ে রাখাল নামক একটি নির্বোধ নিরক্ষর বালকের সাথে খেলা করবার জন্য ব্যগ্রতা প্রকাশ করে, তাতেই বা তার ক্ষতি কি? তার কাছে প্রমাণ করবার আবশ্যক কি যে তিনি বিশ্বদ্বীপ নামক মাসিক পত্রে গ্রন্থ সমালোচনা করে থাকেন এবং তার তরঙ্গের মধ্যে এসেন্স, জুতো, রুবিনি ক্যাম্ফার, রঙিন চিঠির কাগজ এবং হারমোনিয়াম শিক্ষা বইয়ের সঙ্গে একখানি পরিপূর্ণ খাতা নিশীথের গর্ভে ভাবী উষার ন্যায় প্রকাশের প্রতীক্ষায় রয়েছে? কিন্তু মনকে বোঝানো কঠিন, এবং এই পল্লীবাসিনী চঞ্চলা মেয়েটির কাছে শ্রীযুক্ত অপূর্ব কৃষ্ণ রায় বিয়ে কিছুতেই পরাজয় স্বীকার করতে প্রস্তুত নয়। সন্ধ্যার সময় অন্তঃপুরে প্রবেশ করলে মা তাকে জিজ্ঞেস করলেন, কিরে অপু, মেয়ে কেমন দেখলি? পছন্দ হয়েছে তো? অপূর্ব কিঞ্চিত স্বাভাবিকভাবে বলল, দেখেছি মা, ওর মধ্যে একটি মেয়েকে আমার পছন্দ হয়েছে। মা আশ্চর্য হয়ে বললেন, হ্যাঁ রে, তুই আবার কটা মেয়ে দেখলি? অবশেষে অনেক সংকোচের পর প্রকাশ পেল প্রতিবেশিনী শরতের মেয়ে মৃন্ময়ীকে তার ছেলে পছন্দ করেছে। এত লেখাপড়া শিখে এমনি ছেলের পছন্দ? প্রথমে অপূর্বর পক্ষে অনেকটা পরিমাণ লজ্জা ছিল। অবশেষে মা যখন প্রবল আপত্তি করতে লাগলেন তখন তার লজ্জা ভেঙে গেল। সে রোখের মাথায় বলে বসল, মৃন্ময়ীকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। অন্য জড়পুত্তলী মেয়েটিকে সে যতই কল্পনা করতে লাগলো ততই বিয়ে সম্বন্ধে তার বিষম বিতৃষ্ণা জাগতে লাগলো। 2-3 দিন উভয় পক্ষে মান অভিমান, অনাহার অনিদ্রার পর অপূর্বই জয়ী হল। মা মনকে বোঝালেন যে মৃন্ময়ী ছেলে মানুষ এবং মৃন্ময়ীর মা উপযুক্ত শিক্ষাদানে অসমর্থ। বিয়ের পর তার হাতে পড়লেই তার স্বভাবের পরিবর্তন হবে, এবং ক্রমশ এটাও বিশ্বাস করলেন যে মৃন্ময়ীর মুখখানি সুন্দর। কিন্তু তখনই আবার মৃন্ময়ীর ছোট চুল তার কল্পনা পথে জেগে উঠে মনকে একেবারে নিরাশ করে দিল। তবুও আশা করলেন
টেনে চুল বেঁধে দিলে আর জবজবে করে তেল মেখে দিলে এ ত্রুটিও সংশোধন করা যাবে। পাড়ার লোকে সকলেই অপূর্বর এই পছন্দটিকে অপূর্ব পছন্দ বলে নামকরণ করল। পাগলি মৃন্ময়ীকে অনেকেই ভালোবাসত, কিন্তু তাই বলে নিজের ছেলের সাথে বিবাহযোগ্যা বলে কেউ মনে করত না। মৃন্ময়ীর বাপ ঈশান মজুমদারকে যথাসময়ে সংবাদ দেয়া হলো। সে কোনো একটি স্টিমার কোম্পানির কেরানি রূপে দূরে নদী তীরবর্তী একটি ক্ষুদ্র স্টেশনে একটি ছোট টিনের ছাদ বিশিষ্ট কুটিরে মাল ওঠানো নামানো এবং টিকিট বিক্রয় কার্যে নিযুক্ত ছিল। তার মৃন্ময়ীর বিবাহ প্রস্তাবে দুই চোখ বেয়ে জল পড়তে লাগলো। তার মধ্যে কতখানি দুঃখ এবং কতখানি আনন্দ ছিল মেপে বলার উপায় নাই। মেয়ের বিয়ে উপলক্ষে ঈশান হেড অফিসের সাহেবের কাছে ছুটি প্রার্থনা করে দরখাস্ত দিল। সাহেব উপলক্ষটা নিতান্তই তুচ্ছ জ্ঞান করে ছুটি নামঞ্জুর করে দিলেন। তখন পুজোর সময় 1 সপ্তাহ ছুটি পাওয়া যাবে এই সম্ভাবনা জানিয়ে সে পর্যন্ত বিয়ে স্থগিত রাখার জন্য দেশে চিঠি লিখে দিল। কিন্তু অপূর্বর মা বলল, এই মাসে দিন ভালো আছে, আর দেরি করতে পারবো না। উভয়ের প্রার্থনা অগ্রাহ্য হওয়ার পর ব্যথিত হৃদয় ঈশান আর কোনো আপত্তি না করে আগের মতো মাল ওজন এবং টিকিট বিক্রি করতে লাগলো। অতঃপর মৃন্ময়ীর মা এবং গ্রামের যত বয়স্ক মহিলারা মিলে ভবিষ্যৎ কর্তব্য সম্পর্কে মৃন্ময়ীকে অহর্নিশি উপদেশ দিতে লাগলো। ক্রীড়াশক্তি, দ্রুত গমন, উচ্চহাস্য, বালকদিগের সাথে আলাপ এবং খিদে অনুসারে খাওয়া সম্বন্ধে সকলেই নিষেধ পরামর্শ দিয়ে বিয়েটাকে বিভীষিকা রূপে প্রতিপন্ন করতে সম্পূর্ণ কৃতকার্য হল। উৎকণ্ঠিত শঙ্কিত হৃদয় মৃন্ময়ী মনে করল তার যাবজ্জীবন কারাদণ্ড এবং তারপর ফাঁসির হুকুম হয়েছে। সে দুষ্টু পনি ঘোড়ার মতো ঘাড় বেঁকিয়ে পিছু হটে বলে বসল, আমি বিবাহ করব না। কিন্তু তবু বিয়ে করতে হলো। তারপরে শিক্ষা আরম্ভ হলো। এক রাতের মধ্যে মৃন্ময়ীর সমস্ত পৃথিবী অপূর্বর মার অন্তঃপুরে এসে বন্দী হয়ে গেল। শাশুড়ি সংশোধন কাজে নিযুক্ত হলেন। অত্যন্ত কঠিন মুখ করে বললেন, দেখো বাছা, তুমি কিছু আর কচি খুকি নও, আমাদের ঘরে অমন বেহায়াপনা করলে চলবে না। শাশুড়ি যেভাবে বললেন মৃন্ময়ী সেভাবে কথাটা গ্রহণ করল না। সে ভাবল, এ ঘরে যদি না চলে তবে বুঝি অন্য কোথাও যেতে হবে। দুপুরে তাকে আর দেখা গেল না। কোথায় গেল খোঁজ পড়ে গেল। অবশেষে বিশ্বাসঘাতক রাখাল তাকে তার গোপন স্থান থেকে ধরিয়ে দিল। সে বটতলার রাধাকান্ত ঠাকুরের পরিত্যক্ত ভাঙা রথের মধ্যে গিয়ে বসেছিল। শাশুড়ি, মা এবং পাড়ার সমস্ত হিতৈষীগণ মৃন্ময়ীকে যেরকম লাঞ্ছনা করলেন তা পাঠকগণ এবং পাঠিকাগণ সহজেই কল্পনা করতে পারবেন। রাতে ঘন মেঘ করে ঝুপঝুপ শব্দে বৃষ্টি হতে আরম্ভ করল। অপূর্ব কৃষ্ণ বিছানার মধ্যে অতি ধীরে ধীরে মৃন্ময়ীর কাছে ঈষৎ অগ্রসর হয়ে তার কানে কানে মৃদু স্বরে বলল, মৃন্ময়ী, তুমি আমাকে ভালোবাসো না? মৃন্ময়ী সতেজে বলল, না, আমি তোমাকে কখনো ভালোবাসবো না। তার যত রাগ এবং যত শাস্তি বিধান সমস্তই পুঞ্জীভূত বজ্রের ন্যায় অপূর্বর মাথার উপর নিক্ষেপ করল। অপূর্ব ক্ষুণ্ণ হয়ে বলল, কেন, আমি তোমার কাছে কি দোষ করেছি? মৃন্ময়ী বলল, তুমি আমাকে বিয়ে করলে কেন? এই অপরাধের সন্তোষজনক কৈফিয়ত দেয়া কঠিন, কিন্তু অপূর্ব মনে মনে বলল, যেমন করে হোক এই অবাধ্য মনকে বশ করতেই হবে। পরদিন শাশুড়ি মৃন্ময়ীর বিদ্রোহী ভাবের সমস্ত লক্ষণ দেখে তাকে ঘরে দরজা বন্ধ করে রেখে দিল।
সে নতুন খাঁচায় বন্ধ পাখির মতো প্রথমে অনেকক্ষণ ঘরের মধ্যে ধড়ফড় করে বেড়াতে লাগলো। অবশেষে কোথাও পালাবার কোনো পথ না দেখে নিষ্ফল ক্রোধে বিছানার চাদরখানা দাঁত দিয়ে ছিঁড়ে কুটি কুটি করে ফেলল এবং মাটির উপর উপুড় হয়ে পড়ে মনে মনে বাবাকে ডাকতে ডাকতে কাঁদতে লাগলো। এমন সময় ধীরে ধীরে কে তার পাশে এসে বসল। সস্নেহে তার ধুলো মাখা চুলগুলো কপলের উপর থেকে তুলে দেওয়ার চেষ্টা করল। মৃন্ময়ী সবলে মাথা নেড়ে তার হাত সরিয়ে দিল। অপূর্ব কানের কাছে মুখ নামিয়ে মৃদু স্বরে বলল, আমি লুকিয়ে দরজা খুলে দিচ্ছি, এসো আমরা খিড়কির বাগানে পালিয়ে যাই। মৃন্ময়ী প্রবল বেগে মাথা নেড়ে সতেজে বলল, না। অপূর্ব তার চিবুক ধরে মুখ তুলে দেবার চেষ্টা করে বলল, একবার দেখো কে এসেছে। রাখাল ভূপাতিত মৃন্ময়ীর দিকে তাকিয়ে হতবুদ্ধির ন্যায় দরজার কাছে দাঁড়িয়েছিল। মৃন্ময়ী মুখ না তুলে অপূর্বর হাত ঠেলে দিল। অপূর্ব বলল, রাখাল তোমার সঙ্গে খেলা করতে এসেছে, খেলতে যাবে? সে বিরক্তি ভরা কণ্ঠে বলল, না। রাখালও সুবিধা নয় বুঝে কোনো মতে ঘর থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। অপূর্ব চুপ করে বসে রইল। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তখন অপূর্ব পা টিপে টিপে ঘর থেকে বের হয়ে দরজায় শিকল দিয়ে চলে গেল। তার পরদিন মৃন্ময়ী বাপের কাছ থেকে এক পত্র পেল। তিনি তার প্রাণ প্রতিমা মৃন্ময়ীর বিয়ের সময় উপস্থিত থাকতে পারেননি বলে বিলাপ করে নবদম্পতিকে অন্তরের আশীর্বাদ পাঠিয়েছেন। মৃন্ময়ীর শাশুড়িকে গিয়ে বলল, আমি বাবার কাছে যাব। শাশুড়ি অকস্মাৎ এই অসম্ভব প্রার্থনায় তাকে ভর্ৎসনা করে উঠলেন, এই মেয়ে কি বলে? কোথায় ওর বাপ থাকে তার ঠিকানা নেই, বলে বাপের কাছে যাবে। ওনার সৃষ্টি আবদার। সে উত্তর না দিয়ে চলে গেল। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে নিতান্ত হতাশ ব্যক্তি যেমন করে দেবতার কাছে প্রার্থনা করে তেমনি করে বলতে লাগলো, বাবা বাবা তুমি আমাকে নিয়ে যাও, এখানে আমার কেউ নেই, এখানে থাকলে আমি বাঁচব না। গভীর রাত্রে তার স্বামী ঘুমোলে ধীরে ধীরে দরজা খুলে মৃন্ময়ী বাড়ির থেকে বেরিয়ে গেল। যদিও একবার মেঘ করে আসছিল, তবুও জ্যোৎস্না রাতে পথ দেখার মতো যথেষ্ট আলো ছিল। বাপের কাছে যেতে হলে কোন পথ ধরে যেতে হবে মৃন্ময়ী তার কিছুই জানত না। কেবল তার মনের বিশ্বাস ছিল যে পথ দিয়ে ডাকের পত্রবাহক রানারগঞ্জ চলে সেই পথ দিয়ে পৃথিবীর সমস্ত ঠিকানায় যাওয়া যায়। মৃন্ময়ী সেই ডাকের পথ ধরে চলতে লাগলো। চলতে চলতে শরীর ক্লান্ত হয়ে এলো। রাতও প্রায় শেষ হয়ে এলো। বনের মধ্যে যখন উসখুস করে অনিশ্চিত সুরে দুটো একটা পাখি ডাকবার উপক্রম হয়েছে, অথচ নিঃসংশয় সময় নির্ণয় করতে না পেরে ইতস্তত করছে, তখন মৃন্ময়ী পথের শেষে নদীর ধারে একটা বৃহৎ বাজারের মতো স্থানে এসে উপস্থিত হলো। অতঃপর কোন দিকে যেতে হবে ভাবছে এমন সময় পরিচিত ঝমঝম শব্দ শুনতে পেল। চিঠির থলে কাঁধে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ডাকের রানার এসে উপস্থিত হলো। মৃন্ময়ী তাড়াতাড়ি তার কাছে গিয়ে কাতর ক্লান্ত স্বরে বলল, কুশিগঞ্জে আমার বাবার কাছে যাব, তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো না। সে বলল, কুশিগঞ্জ? কুশিগঞ্জ কোথায়? আমি জানি নে। এই বলে সে ঘাটে বাঁধা ডাক নৌকোর মাঝিকে জাগিয়ে দিয়ে নৌকো ছেড়ে দিল। তার দয়া করবার বা প্রশ্ন করবার সময় নেই। দেখতে দেখতে হাট এবং বাজার সজাগ হয়ে উঠল। মৃন্ময়ী ঘাটে নেমে একজন মাঝিকে ডেকে বলল, মাঝি, ও মাঝি, আমাকে কুশিগঞ্জে নিয়ে যাবে? মাঝি তার উত্তর দেবার আগেই পাশের নৌকো থেকে একজন বলে উঠল, আরে ওকে মিনুমা না? তুমি এখানে কোথা থেকে?
মৃন্ময়ী উচ্ছ্বসিত ব্যগ্রতার সাথে বলে উঠল, বনমালী, আমি কুশিগঞ্জে বাবার কাছে যাব, আমাকে তোর নৌকোয় নিয়ে চল। বনমালী তাদের গ্রামের মাঝি। সে এই উচ্ছৃঙ্খল প্রকৃতির বালিকাটিকে বিলক্ষণ চিনত। সে বলল, ও বাবার কাছে যাবে, সে তো বেশ কথা, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। মৃন্ময়ী নৌকায় উঠল। মাঝি নৌকো ছেড়ে দিল। মেঘ করে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। ভাদ্র মাসের পূর্ণ নদী ফুলে ফুলে নৌকো দোলাতে লাগলো। মৃন্ময়ীর সমস্ত শরীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে আসলো। আঁচল পেতে সে নৌকোর মধ্যে শুয়ে পড়ল এবং এই দুরন্ত বালিকা নদী দোলায় প্রকৃতির স্নেহপালিত শান্ত শিশুটির মতো অকাতরে ঘুমাতে লাগলো। জেগে উঠে দেখল সে তার শ্বশুরবাড়ির খাটে শুয়ে আছে। তাকে জাগ্রত দেখে ঝি বকতে আরম্ভ করল। ঝির কণ্ঠস্বরের শাশুড়ি এসে অত্যন্ত কঠিন কঠিন করে বকতে লাগলেন। মৃন্ময়ী বিস্ফারিত নেত্রে নীরবে তার মুখের দিকে চেয়ে রইল। অবশেষে তিনি যখন তার বাপের শিক্ষাদোষের উপর কটাক্ষ করে বললেন, তখন মৃন্ময়ী দ্রুত পায়ে পাশের ঘরে ঢুকে ভিতর থেকে শিকল বন্ধ করে দিল। অপূর্ব লজ্জার মাথা খেয়ে মাকে এসে বলল, মা, মানে বউকে দু একদিনের জন্য একবার বাপের বাড়ি পাঠিয়ে দিতে দোষ কি? মা অপূর্বকে ন ভূত ন ভবিষ্যতি ভৎসনা করতে লাগলেন এবং দেশে এত মেয়ে থাকতে বেছে বেছে এই হাড়বজ্জার দস্যু মেয়েকে ঘরে আনার জন্য তাকে যথেষ্ট গঞ্জনা করতে লাগলেন। সেদিন সমস্ত দিন বাইরে ঝড় বৃষ্টি এবং ঘরের মধ্যেও অনুরূপ দুর্যোগ চলতে লাগল। তারপর দিন গভীর রাতে অপূর্ব মৃন্ময়ীকে ধীরে ধীরে ঘুম থেকে জাগিয়ে বলল, মৃন্ময়ী, মৃন্ময়ী, তোমার বাবার কাছে যাবে? মৃন্ময়ী সবেগে অপূর্বর হাত চেপে ধরে সচকিত হয়ে বলল, হ্যাঁ যাব। অপূর্ব চুপি চুপি বলল, তবে এসো, আমরা দুজনে আস্তে আস্তে পালিয়ে যাই, আমি ঘাটে নৌকো ঠিক করে রেখেছি। মৃন্ময়ী অত্যন্ত সকৃতজ্ঞ হৃদয়ে একবার স্বামীর মুখের দিকে চাইল। তারপর তাড়াতাড়ি উঠে কাপড় ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। অপূর্ব তার মায়ের চিন্তা দূর করার জন্য একটা পত্র লিখে দুইজনে বের হয়ে গেল। মৃন্ময়ী সেই অন্ধকার রাতে জনশূন্য নিস্তব্ধ নির্জন গ্রাম পথে এই প্রথম স্বেচ্ছায় আন্তরিক নির্ভরতার সাথে স্বামীর হাত ধরল। তার হৃদয়ের আনন্দ উদ্বেগ সেই সুকোমল হাতের ছোঁয়ায় তার স্বামীর শিরার মধ্যে সঞ্চারিত হতে লাগল। নৌকো সেই রাতেই ছেড়ে দিল। অশান্ত আনন্দের উচ্ছ্বাস থাকলেও মৃন্ময়ী খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরদিন কি মুক্তি, কি আনন্দ! দুধারে কত গ্রাম, বাজার, শস্যক্ষেত, বন, দুই ধারে কত নৌকো যাতায়াত করছে। মৃন্ময়ী প্রত্যেক তুচ্ছ বিষয়ে স্বামীকে সহস্রবার প্রশ্ন করতে লাগল। ওই নৌকায় কি আছে, ওরা কোথা থেকে আসছে, এই জায়গার নাম কি, এমন সব প্রশ্ন যার উত্তর অপূর্ব কোনো কলেজের বইয়ে পায়নি এবং যা তার কলকাতার অভিজ্ঞতায় কুলিয়ে ওঠে না। বন্ধুগণ শুনে লজ্জিত হবেন, অপূর্ব এইসব প্রশ্নের প্রত্যেকটারই উত্তর দিয়েছিল এবং অধিকাংশের উত্তরই সত্যের সঙ্গে মিল হয়নি। যথা তিলের নৌকোকে তিসির নৌকো, পাঁচ বেড়েকে রায়নগর এবং মুনসেফের আদালতকে জমিদারি কাছারি বলতে কিছুমাত্র কুণ্ঠিত বোধ করেনি এবং এই সমস্ত ভুলের উত্তরে বিশ্বস্ত হৃদয় প্রশ্নকারিণীর সন্তোষের বিন্দুমাত্র ব্যাঘাত জন্মায়নি। পরদিন সন্ধেবেলায় নৌকো কুশিগঞ্জে গিয়ে পৌঁছল। টিনের ঘরে একখানা ময়লা চৌকো কাঁচের লণ্ঠনে তেলের বাতি জ্বালিয়ে ছোট ডেস্কের উপর একটা চামড়ায় বাঁধা মস্ত খাতা রেখে গা খোলা ঈশানচন্দ্র
টুলের উপর বসে হিসাব লিখছিলেন। এমন সময় নবদম্পতি ঘরের মধ্যে প্রবেশ করল। মৃন্ময়ী ডাকল, বাবা। সেই ঘরে এমন কণ্ঠধ্বনি এমন করে কখনো ধ্বনিত হয়নি। ঈশানের চোখ দিয়ে দরদর করে অশ্রু ঝরতে লাগলো। সে কি বলবে, কি করবে, কিছুই ভেবে পেল না। তার মেয়ে এবং জামাই যেন সাম্রাজ্যের যুবরাজ এবং যুবরাজ মহিষী। এই সমস্ত পাটের বস্তার মধ্যে তাদের উপযুক্ত সিংহাসন কেমন করে নির্মাণ করা যায় তাই যেন তার দিশেহারা বুদ্ধি ঠিক করে উঠতে পারল না। তারপর আহারের ব্যাপার, সেও এক চিন্তা। দরিদ্র কেরানি নিজ হাতে ডাল ভাতে ভাত পাক করে খায়। আজ এই এমন আনন্দের দিনে সে কি করবে, কি খাওয়াবে? মৃন্ময় বলল, বাবা, আজ আমরা সবাই মিলে রাঁধব। অপূর্ব এই প্রস্তাবে অতিশয় উৎসাহ দেখালো। ঘরের মধ্যে স্থানাভাব, লোকাভাব, অন্নাভাব, কিন্তু ক্ষুদ্র ছিদ্র থেকে ফোয়ারা যেমন চতুর্গুণ বেগে উত্থিত হয়, তেমনি দারিদ্র্যের সংকীর্ণ মুখ থেকে আনন্দ পরিপূর্ণ ধারায় উচ্ছ্বসিত হতে লাগল। এমনি করে 3 দিন কাটল। 2 বেলা নিয়মিত করে স্টিমার এসে লাগে। কত লোক, কত কোলাহল। সন্ধেবেলায় নদী তীর একেবারে নির্জন হয়ে যায়। তখন কি অবাধ স্বাধীনতা! এবং 3 জনে মিলে নানা প্রকার জোগাড় করে, ভুল করে, এক করতে আর এক করে রাঁধাবাড়া করে। তারপরে মৃন্ময়ীর চুরির ঝংকার তোলা, স্নেহভরা হাতে পরিবেশন করা খাবার খেতে শ্বশুর ও জামাতা একসঙ্গে বসে। আর গৃহিণী সুলভ কাজে নানা ভুল ধরিয়ে মৃন্ময়ীর সাথে মজা করা হয়। তা নিয়ে মেয়েলি হাসি ঠাট্টা, ছোটখাটো ঝগড়া আর মুখে অভিমান চলতে থাকে। সব শেষে অপূর্ব জানালো আর বেশি দিন থাকা উচিত হবে না। মৃন্ময়ী করুণ স্বরে আরো কিছুদিন সময় প্রার্থনা করল। ঈশান বলল, না রে মা, আর থেকে কাজ নেই। বিদায়ের দিন কন্যাকে বুকের কাছে টেনে তার মাথায় হাত রেখে অশ্রু গদ গদ কণ্ঠে ঈশান বলল, মা, তুমি শ্বশুরবাড়ির মুখ উজ্জ্বল করে লক্ষ্মী হয়ে থেকো। কেউ যেন আমার মিনুর কোনো দোষ ধরতে না পারে। মৃন্ময়ী কাঁদতে কাঁদতে স্বামীর সাথে বিদায় হল এবং ঈশান সেই দ্বিগুণ নিরানন্দ সংকীর্ণ ঘরের মধ্যে ফিরে গিয়ে দিনের পর দিন, মাসের পর মাস নিয়মিত মাল ওজন করতে লাগল। এই অপরাধী যুগল ঘরে ফিরে আসলে মা অত্যন্ত গম্ভীর হয়ে রইলেন, কোনো কথা কইলেন না। কারো ব্যবহারের প্রতি এমন কোনো দোষারোপ করলেন না যে সে খণ্ডন করার চেষ্টা করতে পারে। এই নীরব অভিযোগ, নিস্তব্ধ অভিমান লৌহ ভারের মতো সমস্ত ঘরকন্যার উপর অটলভাবে চেপে রইল। অবশেষে অসহ্য হয়ে উঠলে অপূর্ব এসে বলল, মা, কলেজ খুলেছে, আমাকে আইন পড়তে যেতে হবে। মা উদাসীনভাবে বললেন, ও, তা বউয়ের কি করবে? অপূর্ব বলল, বউ এখানেই থাক। মা বললেন, না বাপু, কাজ নেই, তুমি তাকে তোমার সঙ্গেই নিয়ে যাও। সচরাচর মা অপূর্বকে তুই সম্বোধন করে থাকেন। অপূর্ব অভিমানক্ষুণ্ণ স্বরে বলল, আচ্ছা, তাই হবে। কলকাতা যাবার আয়োজন পড়ে গেল। যাবার আগের রাতে অপূর্ব বিছানায় এসে দেখল মৃন্ময়ী কাঁদছে। তার হঠাৎ মনে আঘাত লাগলো। বিষণ্ণ কণ্ঠে বলল, মৃন্ময়ী, ও মৃন্ময়ী, আমার সঙ্গে কলকাতা যেতে তোমার ইচ্ছে করছে না? মৃন্ময়ী উত্তর দিল, না। অপূর্ব জিজ্ঞেস করল, তুমি আমাকে ভালোবাসো না?
এই প্রশ্নের কোনো উত্তর পেল না। অনেক সময় এই প্রশ্নটির উত্তর অতিশয় সহজ, কিন্তু আবার এক এক সময় এর মধ্যে মনস্তত্ত্ব ঘটিত এত জটিলতর সংস্রব থাকে যে বালিকার কাছ থেকে তার উত্তর প্রত্যাশা করা যায় না। অপূর্ব প্রশ্ন করল, ও, রাখালকে ছেড়ে যেতে তোমার মন কেমন করছে? মৃন্ময়ী অনায়াসে উত্তর দিল, হ্যাঁ। বালক রাখালের প্রতি এই বিএ পাশ উচ্চশিক্ষিত যুবকের সূচের মতো অতি সূক্ষ্ম অথচ অতি সুতীক্ষ্ণ ঈর্ষার উদয় হল। বলল, আমি অনেককাল আর বাড়িতে আসতে পারবো না। এই সংবাদ সম্বন্ধে মৃন্ময়ীর কোনো বক্তব্য ছিল না। অপূর্ব আবার বলল, বোধহয় এই 2 বছর কিংবা তারও বেশি হতে পারে। মৃন্ময়ী আদেশ করল, তুমি ফিরে আসার সময় রাখালের জন্য একটা 3 মুখো রজাসের ছুরি কিনে নিয়ে এসো। অপূর্ব শয়ন অবস্থা থেকে ঈষৎ উত্থিত হয়ে বলল, তুমি তাহলে এখানেই থাকবে? মৃন্ময়ী বলল, হ্যাঁ, আমি মায়ের কাছে থাকব। অপূর্ব নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা, তাই থেকো। যতদিন না তুমি আমাকে আসবার জন্য চিঠি লিখবে, আমি আসব না। খুব খুশি হলে তো? মৃন্ময়ী এ প্রশ্নের উত্তর দেওয়া বাহুল্য মনে করে ঘুমিয়ে পড়ল। কিন্তু অপূর্বর ঘুম হল না। বালিশ উঁচু করে ঠেস দিয়ে বসে রইল। অনেক রাতে হঠাৎ চাঁদ উঠল। সেই চাঁদের আলো বিছানার উপর এসে পড়ল। অপূর্ব সেই আলোয় মৃন্ময়ীর দিকে চেয়ে রইল। চেয়ে চেয়ে মনে হলো কোনো এক রাজকন্যাকে কে যেন রূপোর কাঠি ছুঁয়ে অচেতন করে রেখে গেছে। একবার কেবল সোনার কাঠি পেলেই এই নিদ্রিত আত্মাটিকে জাগিয়ে তুলে মালা বদল করে নেওয়া যায়। রূপোর কাঠি হলো হাসি, আর সোনার কাঠি হলো অশ্রুজল। ভোরের বেলায় অপূর্ব মৃন্ময়ীকে জাগিয়ে দিল। বলল, মৃন্ময়ী, মৃন্ময়ী, আমার যাবার সময় হয়েছে, চলো তোমাকে তোমার মায়ের বাড়ি রেখে আসি। মৃন্ময়ী শয্যা ত্যাগ করে উঠে দাঁড়ালে অপূর্ব তার 2 হাত ধরে বলল, এখন আমার একটি প্রার্থনা আছে। আমি অনেক সময় তোমাকে অনেক সাহায্য করেছি, আজ যাবার সময় তার একটা পুরস্কার দেবে? মৃন্ময়ী বিস্মিত হয়ে বলল, কি? অপূর্ব বলল, তুমি তুমি ইচ্ছে করে ভালোবেসে আমাকে একটা চুমু দাও। অপূর্বের এই অদ্ভুত প্রার্থনা এবং গম্ভীর মুখ দেখে মৃন্ময়ী হেসে উঠল। হাসি থামিয়ে মুখ বাড়িয়ে চুমু দিতে গেল, কিন্তু কাছাকাছি গিয়ে আর পারল না। খিলখিল করে হেসে উঠল। এমন 2 বার চেষ্টা করে অবশেষে নিরস্ত হয়ে মুখে কাপড় দিয়ে হাসতে লাগলো। শাসন করার ছলে অপূর্ব তার কান ছুঁয়ে দিল। অপূর্বর বড় কঠিন পণ। দস্যুবৃত্তি করে কেড়ে লুটে নেয়াকে সে আত্ম অবমাননা মনে করে। সে দেবতার মতো সগৌরবে থেকে ইচ্ছায় দেয়া উপহার চায়। সে নিজের হাতে কিছুই তুলে নেবে না। মৃন্ময়ী আর হাসল না। তাকে প্রত্যুষের আলোয় নির্জন পথ দিয়ে তার মায়ের বাড়ি রেখে অপূর্ব বাড়িতে ফিরে এসে মাকে বলল, মা, ভেবে দেখলাম বউকে আমার সঙ্গে কলকাতায় নিয়ে গেলে আমার পড়াশোনার ব্যাঘাত হবে। সেখানে ওর কোনো সঙ্গিনীও নাই। তুমি তো তাকে এই বাড়িতে রাখতে চাও না, তাই আমি তাকে মায়ের বাড়িতে রেখে এলাম। সুগভীর অভিমানের মধ্যে মাতা পুত্রের বিচ্ছেদ হল। মায়ের বাড়িতে এসে মৃন্ময়ী দেখল কিছুতেই আর মন লাগছে না। সে বাড়ির আগা গোড়া যেন বদল হয়ে গেছে। সময় আর কাটে না। কি করবে, কোথায় যাবে, কার সাথে দেখা করবে ভেবে পেল না। মৃন্ময়ীর হঠাৎ মনে হলো যেন সমস্ত বাড়িতে এবং সমস্ত গ্রামে
কোনো মানুষ নেই, যেন মধ্যাহ্নে সূর্যগ্রহণ হয়েছে। কিছুতেই বুঝতে পারল না। আজ কলকাতা চলে যাবার জন্য এত প্রাণপণ ইচ্ছে করছে, অথচ কাল রাতে এই ইচ্ছা কোথায় ছিল? কাল সে জানত না যে জীবনের যে অংশ পরিহার করার জন্য এত মন কেমন করছিল, তার আগেই তার সম্পূর্ণ স্বাদ পরিবর্তন হয়ে গেছে। গাছের পাকা পাতার মতো আজ সেই বৃন্তচ্যুত অতীত জীবনটাকে ইচ্ছে করেই অনায়াসে দূরে ছুঁড়ে ফেলল। গল্পে শোনা যায় নিপুণ অস্ত্রকার এমন সূক্ষ্ম তলোয়ার নির্মাণ করতে পারেন যে যেটা দিয়ে মানুষকে দ্বিখণ্ডিত করলেও সে জানতে পারে না। অবশেষে নাড়া দিলে দুই অর্ধখণ্ড ভিন্ন হয়ে যায়। বিধাতার তলোয়ারও সেই রকম সূক্ষ্ম। কখন তিনি মৃন্ময়ীর বাল্য ও যৌবনের মাঝখানে আঘাত করেছিলেন সে জানতে পারেনি। আজ কেমন করে নাড়া পেয়ে বাল্য অংশ যৌবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল এবং মৃন্ময়ী বিস্মিত হয়ে ব্যথিত হয়ে চেয়ে রইল। মায়ের বাড়িতে তার সেই পুরাতন শোবার ঘরকে আর নিজের ঘর মনে হলো না। সেখানে যে থাকতো সে হঠাৎ আর নেই। এখন হৃদয়ের সমস্ত স্মৃতি সেই আর এক বাড়ি, আর এক ঘর, আর এক শয্যার কাছে গুনগুন করে বেড়াতে লাগল। মৃন্ময়ীকে আর কেউ বাইরে দেখতে পেল না। তার হাস্যধ্বনি আর শোনা যায় না। রাখাল তাকে দেখলে ভয় করে, খেলার কথা মনেও আসে না। মৃন্ময়ী মাকে বলল, মা মা, আমাকে শ্বশুর বাড়ি রেখে আয়। এদিকে বিদায়কালীন পুত্রের বিষণ্ণ মুখ স্মরণ করে অপূর্বর মায়ের হৃদয় বিদীর্ণ হয়ে যায়। সে যে রাগ করে বউকে বেয়ানের বাড়ি রেখে এসেছে সেটা তার মনে বড় বিঁধতে লাগল। হেনকালে একদিন মাথায় কাপড় দিয়ে মৃন্ময়ী ম্লান মুখে শাশুড়ির পায়ের কাছে পড়ে প্রণাম করল। শাশুড়ি তৎক্ষণাৎ ছলছল চোখে তাকে বুকে চেপে ধরলেন। মুহূর্তের মধ্যে দুজনের মিলন হয়ে গেল। শাশুড়ি বধূর মুখের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে গেলেন। সে মৃন্ময়ী আর নেই। এমন পরিবর্তন সাধারণত সকলের পক্ষে সম্ভব নয়। বড় পরিবর্তনের জন্য বড় শক্তির প্রয়োজন। শাশুড়ি স্থির করেছিলেন মৃন্ময়ীর দোষগুলো একটি একটি করে সংশোধন করবেন, কিন্তু আর একজন যেন অদৃশ্য সংশোধনকর্তা একটি অজ্ঞাত সংক্ষেপ উপায় অবলম্বন করে মৃন্ময়ীকে যেন নতুন জন্ম দান করলেন। এখন শাশুড়িকেও মৃন্ময়ী বুঝতে পারল, শাশুড়িও মৃন্ময়ীকে চিনতে পারলেন। তরুর সাথে শাখা প্রশাখার যেরূপ মিল, সমস্ত ঘর কন্যা তেমনি পরস্পর পরস্পরের সাথে মিলে মিশে এক হয়ে গেল। এই যে একটি গম্ভীর স্নিগ্ধ বিশাল রমণী প্রকৃতি মৃন্ময়ীর সমস্ত শরীরে সমস্ত অন্তরে রেখায় রেখায় ভরে উঠল, সেটা তাকে যেন বেদনা দিতে লাগল। প্রথম আষাঢ়ের শ্যাম সজল নবমেঘের মতো তার হৃদয়ে একটি অশ্রুপূর্ণ বিস্তীর্ণ অভিমানের সঞ্চার হল। সেই অভিমান তার চোখের ছায়াময় সুদীর্ঘ পল্লবের উপর আরেকটি গভীরতর ছায়া নিক্ষেপ করল। সে মনে মনে বলতে লাগল, আমি তোমাকে বুঝতে পারিনি বলে তুমি আমাকে বুঝলে না কেন? তুমি আমাকে শাস্তি দিলে না কেন? তোমার ইচ্ছা অনুসারে আমাকে চালালে না কেন? আমি রাক্ষসী তোমার সঙ্গে কলকাতা যেতে চাইলাম না। তুমি আমাকে জোর করে ধরে নিয়ে গেলে না কেন? তুমি আমার কথা শুনলে কেন? আমার অনুরোধ মানলে কেন? আমার অবাধ্যতা সইলে কেন? তারপর যেদিন সকালে পুকুর পাড়ে নির্জন পথে তাকে বন্দি করে কিছু না বলে একবার কেবল তার মুখের দিকে তাকিয়েছিল, সেই পুকুর, সেই পথ, সেই তরুতল, সেই সকালের রোদ এবং সেই হৃদয় ভারে অবনত গভীর দৃষ্টি তার মনে পড়ল। এবং হঠাৎ
সে তার সমস্ত অর্থ বুঝতে পারল। তারপর সে বিদায়ের দিনের যে চুম্বন অপূর্বর মুখের দিকে অগ্রসর হয়েও ফিরে এসেছিল, সেই অসম্পূর্ণ চুম্বন এখন মরু মরীচিকার অভিমুখে তৃষ্ণার্ত পাখির মতো ক্রমাগত সেই অতীত মুহূর্তের দিকে ছুটতে লাগলো। কিছুতেই তার আর পিপাসা মিটল না। এখন থেকে থেকেই মনে কেবল উদিত হয়, আহা, অমুক সময়টাতে যদি এমন করতাম, অমুক প্রশ্নের উত্তর যদি এই দিতাম, তখন যদি এমন হতো। অপূর্বর মনে এই বলে ক্ষোভ জন্মেছিল যে মৃন্ময়ী আমার সম্পূর্ণ পরিচয় পায়নি। মৃন্ময়ীও বসে বসে ভাবে, তিনি আমাকে কি মনে করলেন, কি ভেবে গেলেন। অপূর্ব তাকে যে দুরন্ত, চপল, অবিবেচক, নির্বোধ বালিকা হিসেবে জানল, পরিপূর্ণ হৃদয়ামৃত ধারায় প্রেম পিপাসা মেটাতে সক্ষম রমণী বলে পরিচয় পেল না, তাতে সে পরিতাপে, লজ্জায়, ধিক্কারে পীড়িত হতে লাগল। চুম্বনের এবং সোহাগের সে ঋণগুলো অপূর্বর মাথার বালিশের উপর পরিশোধ করতে লাগল। এমনিভাবে কতদিন কাটল। অপূর্ব বলে গিয়েছিল, তুমি চিঠি না লিখলে আমি বাড়ি ফিরব না। মৃন্ময়ী তাই স্মরণ করে একদিন ঘরের দ্বার রুদ্ধ করে চিঠি লিখতে বসল। অপূর্ব তাকে যে সোনালি পাড় দেওয়া রঙিন কাগজ দিয়েছিল সেটা বের করে বসে বসে ভাবতে লাগল। খুব যত্ন করে লাইন আঁকা বাঁকা করে, আঙুলে কালি মেখে, অক্ষর ছোট বড় করে, উপরে কোনো সম্বোধন না করে একেবারে লিখল, তুমি আমাকে চিঠি লেখো না কেন? তুমি কেমন আছো? আর তুমি বাড়ি এসো। আর কি বলবার আছে কিছুই ভেবে পেল না। আসলে বলার সব কথাই বলা হয়ে গেল বটে, কিন্তু মনুষ্য সমাজে মনের ভাব আরেকটু বাহুল্য করে প্রকাশ করা আবশ্যক। মৃন্ময়ীও তা বুঝল। এজন্য আরও খানিকক্ষণ ভেবে ভেবে আর কয়েকটা নতুন কথা যোগ করে দিল। এইবার তুমি আমাকে চিঠি লিখো, আর কেমন আছো লিখো, আর বাড়ি এসো। মা ভালো আছেন, বিশুপুটি ভালো আছে, কাল আমাদের কালো গরুর বাছুর হয়েছে। এই বলে চিঠি শেষ করল। চিঠি খামে ভরে প্রত্যেকটি অক্ষরের উপর এক ফোঁটা করে মনের ভালোবাসা দিয়ে লিখল, শ্রীযুক্ত বাবু অপূর্ব কৃষ্ণ রায়। ভালোবাসা যতই দিক, তবু লাইন সোজা, অক্ষর সুন্দর এবং বানান শুদ্ধ হল না। খামে নামটুকু ছাড়াও যে আরও কিছু লেখা আবশ্যক, মৃন্ময়ীর তা জানা ছিল না। পাছে শাশুড়ি অথবা আর কেউ দেখে ফেলে, সেই লজ্জায় চিঠিখানি একটি বিশ্বস্ত দাসীর হাত দিয়ে ডাকে পাঠিয়ে দিল। বলা বাহুল্য, এ পত্রের কোনো ফল হলো না। অপূর্ব বাড়ি ফিরল না। মা দেখলেন ছুটি হলো, তবু অপূর্ব বাড়ি আসলো না। মনে করলেন এখনও সে তার উপর রাগ করে আছে। মৃন্ময়ীও স্থির করল অপূর্ব তার উপর বিরক্ত হয়ে আছে। কিন্তু নিজের চিঠিখানি মনে করে সে লজ্জায় মরে যেতে লাগল। সে চিঠিখানা যে কত তুচ্ছ, তাতে যে কোনো কথাই লেখা হয়নি, তার মনের ভাব যে কিছুই প্রকাশ করা হয়নি, সেটা পড়ে অপূর্ব যে মৃন্ময়ীকে আরও ছেলে মানুষ মনে করছে, মনে মনে আরও অবজ্ঞা করছে, সেটা ভেবে শরবিদ্ধের ন্যায় অন্তরে অন্তরে ছটফট করতে লাগল। দাসীকে বারবার করে জিজ্ঞেস করল, সেই চিঠিখানা তুই ডাকে দিয়ে এসছিস? দাসী তাকে সহস্রবার আশ্বাস দিয়ে বলল, হ্যাঁ গো হ্যাঁ, আমি নিজের হাতে বাক্সের মধ্যে ফেলে দিয়েছি। বাবু তা এতদিনে কোন কালে পেয়ে গেছে। অবশেষে অপূর্বর মা একদিন মৃন্ময়ীকে ডেকে বললেন, বৌমা বৌমা শোনো, ওই অপু তো অনেকদিন বাড়ি এলো না, তাই মনে করছি কলকাতায় গিয়ে তাকে একবার দেখে আসি গে। তুমি সঙ্গে যাবে?
মৃন্ময়ী সম্মতিসূচক ঘাড় নাড়ল এবং ঘরের মধ্যে এসে দরজা বন্ধ করে বিছানার উপর পড়ে বালিশখানা বুকের উপর চেপে ধরে হেসে নড়ে চড়ে মনের আবেগই উন্মুক্ত করে দিল। তারপর ক্রমে গম্ভীর হয়ে, বিষণ্ণ হয়ে, আশঙ্কায় পরিপূর্ণ হয়ে বসে কাঁদতে লাগল। অপূর্বকে কোনো খবর না দিয়ে এই দুই অনুতপ্তা রমণী তার প্রসন্নতা ভিক্ষা করার জন্য কলকাতায় যাত্রা করল। অপূর্বর মা সেখানে তার জামাই বাড়িতে গিয়ে উঠলেন। সেদিন মৃন্ময়ীর চিঠির প্রত্যাশায় নিরাশ হয়ে সন্ধেবেলায় অপূর্ব প্রতিজ্ঞা ভঙ্গ করে নিজেই তাকে চিঠি লিখতে বসেছে। কোনো কথাই পছন্দ মতো হচ্ছে না। এমন একটা সম্বোধন খুঁজছে যাতে ভালোবাসাও প্রকাশ হয় অথচ অভিমানও ফুটে ওঠে, কিন্তু পছন্দ মতো কথা না পেয়ে মাতৃভাষার উপর অশ্রদ্ধা দৃঢ়তর হচ্ছে। এমন সময় ভগ্নিপতির কাছ থেকে চিঠি পেল, মা এসেছেন, জলদি আসবে এবং রাত্রের খাবার এখানেই খাবে, সংবাদ সমস্ত ভালো। শেষ আশ্বাস সত্ত্বেও অপূর্ব অমঙ্গল আশঙ্কায় বিমর্ষ হয়ে উঠল। অবিলম্বে বোনের বাড়ি গিয়ে উপস্থিত হল। সাক্ষাৎ মাত্রই মাকে জিজ্ঞাসা করল, মা মা সব ভালো তো? মা বললেন, সব ভালো বাছা, সব ভালো। তুই ছুটিতে বাড়ি গেলি না, তাই আমি তোকে নিতে এসেছি। অপূর্ব বলল, সেজন্য এত কষ্ট করে আসার দরকার কি ছিল? আমার আইন পরীক্ষার পড়াশোনা ইত্যাদি ইত্যাদি। খাওয়ার সময় বোন জিজ্ঞাসা করল, দাদা দাদা এবার বউকে তোমার সঙ্গে আনলে না কেন? দাদা গম্ভীরভাবে বলতে লাগল, ওই আইনের পড়াশোনা ইত্যাদি। ভগ্নিপতি হেসে বলল, ও সব মিথ্যে অজুহাত, আমাদের ভয়ে আনতে সাহস করে না। বোন বলল, ভয়ঙ্কর লোক বটে তুমি। ছেলে মানুষ, হঠাৎ দেখলে হয়তো আঁতকে উঠতেও পারে। এইভাবে হাস্য পরিহাস চলতে লাগলো, কিন্তু অপূর্ব বিমর্ষ হয়ে রইল। কোনো কথা তার ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল সেই যখন মা কলকাতায় আসলেন তখন মৃন্ময়ী ইচ্ছা করলে অনায়াসে তার সাথে আসতে পারত। বোধহয় মা তাকে সঙ্গে আনবার চেষ্টাও করেছিলেন, কিন্তু সে সম্মত হয়নি। এ সম্বন্ধে সংকোচবশত মাকে কোনো প্রশ্ন করতে পারল না। সমস্ত মানব জীবন এবং বিশ্ব রচনাটা আগাগোড়া ভ্রান্তি সংকুল বলে মনে হলো। আহার শেষে প্রবল বেগে বাতাস উঠে বিষম বৃষ্টি আরম্ভ হলো। বোন বলল, দাদা আজ আমাদের এখানে থেকে যাও। দাদা বলল, না না, বাড়ি যেতে হবে, কাজ আছে। ভগ্নিপতি বলল, আরে তোমার আবার এত কিসের কাজ? এখানে এক রাত থেকে গেলে তোমার তো কারো কাছে জবাবদিহি করতে হবে না। তোমার ভাবনা কি? অনেক পীড়াপিড়ির পর বিস্তর অনিচ্ছা সত্ত্বেও অপূর্ব সে রাতটা থেকে যেতে রাজি হলো। বোন বলল, দাদা তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, তুমি আর দেরি করো না, চলো শুতে চলো। অপূর্বরও সেই ইচ্ছা। শয্যাতলে অন্ধকারের মধ্যে একলা হতে পারলে বাঁচে। কথার উত্তর প্রত্যুত্তর ভালো লাগছে না। শোবার ঘরের দরজায় এসে দেখল ঘর অন্ধকার। বোন বলল, ও ও বাতাসে আলো নিভে গেছে দেখছি, তা আলো এনে দেব কি দাদা? অপূর্ব বলল, না দরকার নেই, আমি রাতে ঘরে আলো রাখি না। বোন চলে গেলে অপূর্ব অন্ধকারে সাবধানে খাটের দিকে গেল। খাটে উঠতে যাবে এমন সময় হঠাৎ চুরির মিষ্টি ঝনঝন শব্দে একটি সুকোমল আলিঙ্গন তাকে সুকঠিন বন্ধনে বেঁধে ফেলল এবং একটি পুষ্পপুটতুল্য ওষ্ঠাধর দস্যুর মতো এসে অবিরল অশ্রু জলসিক্ত ও আবেগপূর্ণ চুম্বনে তাকে বিস্ময় প্রকাশের অবসর দিল না। অপূর্ব প্রথমে চমকে গেল, তারপর বুঝতে পারল অনেক দিনের একটি হাস্যবাধায় অসম্পন্ন চেষ্টা আজ অশ্রু জলধারায়
সমাপ্ত হলো।